দর্শক আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। পদ্মা ব্যাংক বাঁচিয়ে রাখার সব উদ্যোগই ব্যর্থ, অবসায়ন অথবা একীভূতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আজ থেকেই বন্ধ হবে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা, জানিয়েছেন প্রতিমন্ত্রী। নেই দাম বাড়ানোর কোনো পরিকল্পনা। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে জয়পুরহাটের শত শত বিঘা আলুর জমি। চরম ক্ষতির মুখে বেশিরভাগ চাষি, পাশে থাকার আশ্বাস প্রশাসনের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো মীরা স্মৃতি। পদ্মা ব্যাংক বাঁচিয়ে রাখতে সরকারের সব উদ্যোগই ব্যর্থ হয়েছে। পর্ষদ পুনর্গঠন, নাম পরিবর্তন, মূলধন যোগান দেয়া সহ নানা সহায়তা দিলেও তা কাজে আসেনি, বরং সময়ের সাথে এটি আরও দুর্বল হয়েছে। বেড়েছে লোকসানের পরিমাণ। তাই পদ্মা ব্যাংক অবসায়ন অথবা একীভূতকরণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তা না হলে ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। বাংলাদেশ ব্যাংক বলছে পদ্মা ব্যাংকের এই বিষয়টি বিবেচনায় রয়েছে, তবে এই ব্যাংকের বিষয়ে ঠিক কী উদ্যোগ নেওয়া হবে সে সিদ্ধান্ত এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। জন্ম থেকেই অনিয়মে জড়িয়ে পড়ে সাবেক ফার্মার্স ব্যাংক। নানা দুর্নীতি, জালিয়াতি আর লুটপাটে চরম তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। গ্রাহকের আমানতের টাকাও ফেরত দিতে ব্যর্থ হয়। সংকট কাটাতে এগিয়ে আসে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান আইসিবি। 715 কোটি টাকার মূলধন যোগান দেয় এসব প্রতিষ্ঠান। নাম পরিবর্তন করে করা হয় পদ্মা ব্যাংক। এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকটি। বর্তমানে এর নিট লোকসানের পরিমাণ 6,000 কোটি টাকার উপরে, যা মোট সম্পদ এবং দায়ের চেয়ে বেশি। ডিসেম্বর শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ ছিল 6,300 কোটি টাকা, আর বিতরণ করা ঋণের পরিমাণ 5,650 কোটি টাকা। এর মধ্যে খেলাপি 5,200 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 93%। বিশ্লেষকরা বলছেন, এত লোকসান এবং খেলাপি নিয়ে কোনো ব্যাংক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই দায় না বাড়িয়ে ব্যাংকটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। তো একটা কোনো ব্যাংক 93% এনপিএল হওয়া মানে কি এটার কোনো পর্যায়ে আর দাঁড়ানো সম্ভব না। এবং এই এনপিএলটা মোর দেন 80% এর ব্যাড ডেট, এটা কোনো আদায় হবে না আর কি। আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসারে এটা আর রান করানোর মতো কোনো মানে অবস্থায় নেই আর কি। এটা গ্লোবাল প্র্যাকটিস অনুসারে এটা অবসান করাই যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি আর কি। পদ্মা ব্যাংক কিন্তু নিজের থেকে দুর্বল হয়নি, পদ্মা ব্যাংকে কিন্তু দুর্বল করা হয়েছে। পদ্মা ব্যাংকের এই অবস্থার জন্য দায়ী কি ডিপোজিটাররা? বন্ধ করে দিলে কারা এফেক্টেড হবে? সরাসরি ডিপোজিটাররা এফেক্টেড হবে। সেখানেই সেন্ট্রাল ব্যাংকের দায় চলে আসে যে আপনারা তো তার এগেনস্টে ওই সময় কোনো অ্যাকশন নিতে পারেননি, তাদেরকে অ্যালাউ করেছেন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে। সুতরাং এখন সেই দায়িত্ব থেকে বের হওয়া কিন্তু কঠিন। রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া পদ্মা ব্যাংক যাত্রা শুরু করে 2013 সালে। চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। তিনিই এককভাবে নিয়ন্ত্রণ করেন ব্যাংকটিকে, যে কারণে কখনোই নীতিমালা মেনে পরিচালিত হয়নি পদ্মা ব্যাংক। পরে পর্ষদ পুনর্গঠন করে চেয়ারম্যান করা হয় চৌধুরী নাফিস শরাফতকে। তাতেও পরিবর্তন আসেনি। কিছু ব্যাংকে যখন চেয়ারম্যানের নামে মানুষ চিনে, একটা দুটো মানুষের নামে চিনে, প্রথমেই কিন্তু ধরে নিতে হয় ওই ব্যাংকে গভর্নেন্স বলে কিছু নাই। পদ্মা ব্যাংক তার মধ্যে অন্যতম, যাকে নামে চিনেছি আমরা, অমুক লোকের ব্যাংক। তার মানে কি কতটা প্রভাবশালী ওনারা ছিলেন, যারা দায়িত্বে ছিলেন বোর্ডে। মানুষের হাত থেকে টাকাটা বের করে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটাকে তৈরি করা হয়েছিল। লাইসেন্স দেওয়ার জন্য যে সমস্ত প্রপার ক্রাইটেরিয়া ফলো করা হয়নি, পলিটিক্যাল কনসিডারে যেহেতু দেওয়া হয়েছে, এই জন্যই ব্যাংকটার শুরু থেকেই আমরা ট্রাবল দেখেছি আর কি। তো যেহেতু বাংলাদেশ ব্যাংক অনেক চেষ্টা করেছে আর কি এটাকে রিভাইভ করার জন্য, কিন্তু আসলে কোনো কাজ হয়নি আর কি। পদ্মা ব্যাংকে টাকা রেখে বিপাকে পড়েছেন 43টি সরকারি প্রতিষ্ঠান, যাদের আমানতের পরিমাণ 2,500 কোটি টাকা। নানা উদ্যোগ নিয়েও গচ্ছিত আমানতের অর্থ ফেরত পায়নি এসব প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিবেচনায় থাকলেও পদ্মা ব্যাংকের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হয়নি, পদ্মা ব্যাংকটা নিয়ে কাজ চলছে। আমরা একটা তো সমস্যা মানে এই মার্জার করলাম, এটার সফলতার পরেই অন্যান্য ব্যাংকগুলোতে আমরা হাত দিব। ওইটা অবলম্বিত হবে নাকি নতুন ইনভেস্টমেন্ট আসবে, কোনো না কোনোভাবে ব্যাংকটাকে তো এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতেই হবে। পদ্মা ব্যাংকের 60টি শাখা এবং 14টি উপশাখায় কর্মরত রয়েছে প্রায় 1,000 কর্মকর্তা কর্মচারী। আলমগীর হোসেন,
যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে আজ থেকে জ্বালানির রেশনিং পদ্ধতি বন্ধ থাকবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি বলেছেন, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেশনিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই দায়িত্বশীল হলে জ্বালানির ক্ষেত্রে সমস্যা হবে না বলে মনে করেন প্রতিমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, কয়েকটি জাহাজে তেল আসছে, এতে যোগান কিছুটা বাড়বে। জ্বালানি তেল সাশ্রয় 6 মার্চ রেশনিং এর ঘোষণা আসে। আমরা সকলে যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করে যদি আমরা করি, এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে মেহেরপুরে। প্রতিদিন লম্বা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে ভুক্তভোগীদের। অন্যদিকে খেতে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরাও। ফসল উৎপাদন নিয়ে তাদের শঙ্কা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে কৃষকদের শুকনো এবং ভেজানো পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এছাড়া সৌরচালিত সেচ পাম্প বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাদের। আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে পানির যোগান দিতে যান্ত্রিক পাম্পের ওপর নির্ভরশীল চাষিরা। তবে মেহেরপুরে জ্বালানি সংকট দেখা দেয়ায় সেচ কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। এতে দুশ্চিন্তায় কৃষক। বোরো আবাদের ভরা মৌসুমে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় প্রয়োজন মতো সেচ দিতে পারছেন না কৃষকরা। লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি তেল। জানান, এমন পরিস্থিতি চলতে থাকলে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা সম্ভব হবে না। বড় ধরনের লোকসানের শঙ্কায় তারা। মাঝে মাঝে তেল পাওয়া যাইছি না, এরকম মানুষ একটু আতঙ্কর ভিতর আছে। লিচু বাগানে, আম বাগানে পানি লাগছে, এখন লাগবে 10 লিটার তেল। আমি বললাম 5 লিটার তেল, আমার তো আবাদ হবে না, আমার আবাদ নষ্ট হয়ে যাবে। খরানের সময় এখন তেল লাগবে বেশি, এতে তো সব জিনিস অপচয় হয়ে যাচ্ছে। 30 টাকা তেল লাগে গাড়িতে, এখন এই পাম্পে 1500 টাকা করে দিল। 1500 টাকা তেলে তো আর হয়েছে না, 30 টাকা গাড়িতে মিটছে না, অর্ধেক হয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় ডিপো থেকে তেল সরবরাহ কম হচ্ছে। এতে গাড়ি ভাড়াও পড়ছে বেশি। তাই সাময়িক সমস্যা তৈরি হলেও খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। যেখানে 13,500 তেল আসবে সেখানে দিচ্ছে হয়তো 7,000, 6,000, 8,000। সেই পরিমাণ তেল নিয়ে এসে ভাড়ার পরিমাণ বেশি পড়ছে। তেলের রেট যেটা সেটাই আমরা পাচ্ছি, এতে আমরাও ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে কৃষকদের শুকনো ও ভেজানো পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এতে অর্ধেক পানিতেই ফসল উৎপাদনের পাশাপাশি খরচও কমানো সম্ভব। এছাড়া সৌরচালিত সেচ পাম্প বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে এই মুহূর্তে পানি সাশ্রয়ের জন্য পর্যায়ক্রমিক শুকনো এবং ভিজানো পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এখানে যখন জমির পানি শুকিয়ে চিরফাট অবস্থা আসবে তখন কৃষক সেচ দেবে। যদি এই প্রক্রিয়া কৃষক অব্যাহত রাখে তাহলে বর্তমানে যে পানির ব্যবহার করছে তারা অর্ধেক পানির মাধ্যমে সে কাঙ্ক্ষিত ফলন পাবে। আমরা চাচ্ছি যে বড় মৌসুমে যে সমস্ত ফসলে পানি কম লাগে সেই যেহেতু ফসলে আবাদ বৃদ্ধি করতে। চলতি মৌসুমে জেলায় 19,400 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গত 3 দিন টানা বৃষ্টিতে জয়পুরহাটের কালাই এবং ক্ষেতলাল উপজেলার প্রায় শত শত বিঘা আলুর জমি তলিয়ে গেছে। জমি থেকে আলু তুলতে না পারাতে পচে যাচ্ছে সেখানকার ফসল। পানির নিচ থেকে আলু তোলার ব্যর্থ চেষ্টা করছেন কেউ কেউ। সব মিলিয়ে চরম ক্ষতির মুখে পড়েছে 2 উপজেলার বেশিরভাগ কৃষক। পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। আশা ছিল 10 বিঘা জমি থেকে আলু উঠবে প্রায় 1000 মন, কিন্তু টানা 3 দিনের বৃষ্টিতে কৃষক সুকুমারের আলুর ক্ষেত ডুবে গেছে পানিতে। 1 মন আলুও ঘরে তুলতে পারেননি তিনি। 10 বিঘা আলু লাগাচ্ছি, আমার সম্পূর্ণ আলু এই পানিতে ডুবে আছে। 4 দিন থেকে কোনো প্রকার আলু তোলা পারিনি। মানে আমার কোনো কিছুই আর নাই। আমি এলাম মারেটারে ধান আবাদ করবো এখন, আর ধানও হবে কিনা তার কি বিশ্বাস আছে। জয়পুরহাটের কালাই উপজেলায় সুকুমারের মতো শত শত কৃষকের স্বপ্ন এখন পানিতে নিমজ্জিত। ফসল বাঁচাতে কেউ চড়া মূল্যে শ্রমিক ভাড়া করছেন, কেউ আবার পরিবারের সদস্যদের নিয়ে আলু তোলার চেষ্টা করছেন। 30% আলু এখনো উঠানো হয়নি, শতকরা 30 বা 35%।
যে আলুগুলো এখন পানির নিচে চলে গেছে। 1 বিঘা মাটিতে আমাদের ফলন হতো 120 মন, সেখানে পাচ্ছে 30-40 মন, আর বাদ বাকি আলু পানির নিচে নষ্ট হয়ে যাচ্ছে। পুরাটা জমি আলের উপর দিয়ে পানি, আমরা আলু তুলতে পারতেছি না। স্থানীয়রা বলছেন আকস্মিক বৃষ্টিতে ডুবে গেছে আলুর মাঠ। দ্রুত পানি নিষ্কাশন না হয় জমিতে পচে যাচ্ছে আলু। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। এই মাঠে 300 একর জমি, এই জমির আলু কেউ তুলতে পারতেছি না, এখনো পানির নিচে আলু আছে। বৃষ্টিতে ডুবে যাওয়া জমি আর নালা পরিষ্কারে জেলা প্রশাসকের নেতৃত্বে মাঠে নেমেছেন স্বেচ্ছাসেবকরা। বিভিন্ন আগাছা, কচুরিপানা সবকিছু নিয়ে পরিপূর্ণ ছিল, যার কারণে পানিগুলো সচরাচর বহিত হচ্ছিল না। বিডি ক্লিন জয়পুরহাট থেকে প্রায় অর্ধশতাধিক সদস্যগণ আমরা এখানে এসেছি। এই খালটাকে সম্পূর্ণ পরিচ্ছন্ন করলাম। আমাদের সঙ্গে আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয় ছিল। সরকারিভাবে কৃষকদের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক। কৃষি বিভাগের সহায়তা এই তালিকা প্রণয়ন করছি এবং আমরা এই দুর্যোগের থেকেও আমরা চেষ্টা করছি তাদেরকে কিছু সহায়তা দেওয়ার জন্য, তবে সেগুলো অপর্যাপ্ত। আমরা সরকারকে এই বিষয়টা তুলে ধরবো যেন সরকার সদয় দৃষ্টি হয়ে এই এলাকার কৃষকদের কিছু ক্ষতিপূরণ প্রদান করেন। জয়পুরহাটে চলতি মৌসুমে 39,300 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে কয়েকশো হেক্টর জমির আলু পানিতে ডুবে গেছে। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। আর কয়েকদিন পরেই উদযাপিত হবে ঈদ উল ফিতর, তাই ঈদকে সামনে রেখে ভোলার শপিং মল এবং বিপণী বিতানগুলোতে ভিড় করতে শুরু করেছেন ইতিমধ্যে সকল শ্রেণী পেশার মানুষেরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচা বিক্রি। দোকানিরা নতুন ডিজাইনের পোশাক নিয়ে সাজিয়েছেন তাদের দোকান, তবে ক্রেতাদের অভিযোগ যে গত বছরের তুলনায় দাম এবার একটু বেশি। ঈদুল ফিতরের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তাই পরিবারের সদস্যদের নিয়ে নতুন পোশাক কিনতে ছুটছেন ভোলার মার্কেটগুলোতে। সকাল থেকে রাত পর্যন্ত পোশাকের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ঈদ উপলক্ষে নতুন নতুন পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন দোকানিরাও। এবার নারীদের সবচেয়ে বেশি চাহিদা পাকিস্তানি ও ইন্ডিয়ান পোশাকের প্রতি। হানা, মার্শাল, সারারা, গারারা, আনারকলি, কাকন সহ বাহারি ডিজাইনের পোশাক রয়েছে তালিকায়। এছাড়াও শাড়ি, 3 পিস, ছেলেদের পাঞ্জাবি ও শিশুদের পার্টি ড্রেসও রয়েছে ক্রেতাদের পছন্দে। বাচ্চা আনছি, বাচ্চার জন্য ড্রেস, জুতা কিনবো, এই তো। আর পরিবারের বাবা মার জন্য একটা পাঞ্জাবি কিনবো, আর আমার জন্য একটা শাড়ি কিনবো। আমি 3 পিস কিনছি, আমি আমার নানার সাথে আসছি। বাচ্চাদের ড্রেস নেওয়ার জন্য আসছি, দেখি এখানে একটু ঘোরাঘুরি করে দেখি কিরকম ড্রেস, দাম প্রাইসে যদি মেলে তাহলে কিনবো। ক্রেতাদের অভিযোগ, দোকানিরা গত বছরের তুলনায় বেশি দাম নিচ্ছেন। বিক্রেতারা বলছেন এবার ঈদে বেচা বিক্রি বেশ ভালো। সামনের কয়েকটা দিন বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। ঈদের কালেকশন খুবই ভালো, কিন্তু দামে তুলনামূলক বেশি। দেখার পরে এখন যদি আমাদের প্রাইস অনুযায়ী যেরকম হয়, সুন্দর অনেক কালেকশন আছে, দেখার পরে ওইখান থেকে নিয়ে নেবো আর কি। বেচা বিক্রি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের পরশমণিতে বেচা বিক্রি খুবই ভালো। টাঙ্গাইল জামদানি, বেনারসি, সিল্কাতান, তারপরে এমপি শাড়ি এবং বেচা কিনা যথেষ্ট ভালো আমাদের। এগুলোকে গাউন, ফার্সি এবং জর্জেট লং গাউন, এই ড্রেসগুলোর খুবই চাহিদা বেশি। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় মার্কেটগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা বলে জানিয়েছেন পুলিশ সুপার। রমজান এবং ঈদ উপলক্ষে আমাদের বিশেষ নিরাপত্তা আমরা রেখেছি। আমাদের এখানে পোশাকধারী যেটা পুলিশের নিরাপত্তা থাকবে, পাশাপাশি আমাদের গোয়েন্দা টিমেরও নিরাপত্তা এখানে থাকবে। ঈদের নতুন পোশাকের মতো বর্ণিল হবে পারস্পরিক সম্পর্ক, এমনটাই আশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের এই মুহূর্তের আপডেট। আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে কি দেখতে পাচ্ছেন, নিম্নমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে পুঁজিবাজার। ঢাকা শেয়ারবাজারের সার্বিক সূচক যেটি সিএসপি, সেটা কিন্তু ইতিমধ্যে 15 পয়েন্টের মতো কিন্তু কমে গেছে এবং এই সূচকটি 5353 পয়েন্টে অবস্থান করছে। অন্য আরও দুটি সূচকেরও পতন দেখতে পাচ্ছি। ডিএসসিএস সূচক সেটি 1 পয়েন্টের মতো কমে 1078 পয়েন্টে আছে এবং থার্টি সূচক সেটি 2054 পয়েন্টে অবস্থান করছে 12 পয়েন্টের মতো কমে। টোটাল ট্রেড হয়েছে 238 কোটি টাকার মতো এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু কমে গেছে সূচকের পাশাপাশি। 172টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, 152টি দাম বেড়েছে এবং 64টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে কি অবস্থা দেখে আসি। আজকে সিটি ব্যাংক এখন পর্যন্ত প্রথম অবস্থানটি দখল করে রেখেছে এবং ইতিমধ্যে ট্রেড করে ফেলেছে এই কোম্পানিটি 9 কোটি 59 লাখ টাকার মতো শেয়ার।
সামিট অ্যালায়েন্স বোর্ড দ্বিতীয় অবস্থানে আছে 8,87,00,000 টাকার মতো ট্রেড করে 8,70,00,000 টাকা কিছু বেশি লেনদেনে অরিয়েন্ট ইনফিউশন এটা তৃতীয় অবস্থানে আছে। দেখে আসি চট্টগ্রাম শেয়ারবাজার কি অবস্থা, সেখানে কিন্তু ঢাকা শেয়ারবাজারের মতোই পতন দেখতে পাচ্ছি সূচকে। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি আজকে 7 পয়েন্টের মতো কমেছে এবং 14,972 পয়েন্ট এই সূচকটি অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে এখন পর্যন্ত সিএসসি আমরা দেখতে পাচ্ছি 1,57,00,000 টাকার মতো এবং টোটাল ট্রেড হয়ে গেছে 81টি প্রতিষ্ঠানের মধ্যে 54টি দাম বেড়েছে, 14টি কমেছে এবং 13টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের এখনকার লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। ইরানের সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বৈশ্বিক ব্যাংক, পরামর্শক প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানিগুলোর কার্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে তারা কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক এবং আর্থিক অবকাঠামো লক্ষ্য করে হামলা হতে পারে সতর্কবার্তা দিয়েছে ইরান। তাদের এই সতর্কবার্তার পর থেকেই মূলত বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আর ঝুঁকি নেয়নি। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে ইরানের অবকাঠামোর উপর হামলার জবাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা হতে পারে। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। গত কয়েক বছরের নতুন বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে দুবাইয়ের উত্থান হয়েছে। বিশ্বের বড় বড় ব্যাংক এবং পেশাদার সেবা প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক কার্যালয় রয়েছে সেখানে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।